আপনারা কোনোদিন এটা বলবেন না। সত্যিটা আপনাদের বলতে কি অসুবিধা হয়? আমি তো জায়গায় জায়গায় সভা করে বলেছি যে মনোনয়ন যারা জমা দিতে পারবেন না একটাকে অভিষেকে ফোন করে বলুন। আপনি আমাকে দেখান একটা ফোন এসছে আমরা ব্যবস্থা নিন, একটা ফোন। আমি সব জায়গায় বলেছি যে 100% নমিনেশন হবে। তারা চলে যাচ্ছে কোর্টে যে না 1 দফায় ভোট হবে না, 5 দফায় করতে হবে, 4 দফায় করতে হবে, 10 দফায় করতে হবে। তারা চলে যাচ্ছে ভোটে না কেন্দ্রীয় বাহিনী দরকার। কেন্দ্রীয় বাহিনীতে স্টেট ইলেকশন কমিশন আপত্তি জানিয়েছে। স্টেট ইলেকশন কমিশনের ক্ষমতা, স্টেট ইলেকশন কমিশন ভেবেছে যে আমার ক্ষমতা হ্রাস হচ্ছে বা সংকুচিত হচ্ছে, সেই কারণে আমি কোর্টে গেছি, কোর্টে প্রতিবাদ জানিয়েছি। বিচার ব্যবস্থা মনে করেছে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। এমন না যে খালি স্পর্শকাতর বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সর্বত্র থাকবে, আর থাকুক। আমি তো বলছি একটা দিয়েছেন 10টা দিন। আমাদের ইন্টেনশন যদি খারাপ হতো আমরা বলতাম কেন্দ্রীয় বাহিনী লাগবে। আমাদের ইন্টেনশন ভালো, আমরা বলছি একটার জায়গায় 10টা দিন। সেটা আপনার চ্যানেল দেখাচ্ছে না, সেটা আপনার চ্যানেল বলছে না। আমরা বলছি 100% নমিনেশন আমরা করে দেখাতে পারেছি, সেটা আপনার চ্যানেল বলছে না। 2008-এ হয়নি, 2013-তেও হয়নি। 2008-এ সিপিএম ছিল, 2013-তে তৃণমূল ছিল। আর 90 দশকের কথা তো আমি ছেড়েই দিলাম। আমরা যেটা বলেছি, আমাদের যদি ইন্টেনশন খারাপ থাকতো, আমরা যদি না চাইতাম যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক হতো, আমরা চাই নির্বাচনে যে পারবে ভাই লুটে নিক, যদি আমাদের এই মনোভাব বা মানসিকতা হতো, আমরা কেন্দ্রীয় বাহিনী চাইতাম? আরে পার্টির তরফ থেকে তো আমি সুপ্রিম কোর্টে যেতে পারতাম, ছেড়ে দিন রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট যেতে পারতাম না? পার্টি হিসেবে, আমি আবার বলছি, পলিটিক্যাল পার্টি হিসেবে স্টেট ইলেকশন কমিশন গেছে, তার আর্গুমেন্ট আলাদা, পার্টি হিসেবে আমার আর্গুমেন্ট আলাদা হতে পারতো। বা পার্টি হিসেবে আমি সেখানে পার্টি করার জন্য সুপ্রিম কোর্টকে বলতে পারতাম যে আমাকে পার্টি করুন। আমি তো বলিনি। আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমি আজকেও বলছি, অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক নির্বাচন আমি একা চাইলে সম্ভব নয়। সংবাদ মাধ্যমকেও তার ভূমিকা পালন করতে হবে, বিরোধীদেরও তার ভূমিকা পালন করতে হবে, সবাইকে তাদের ভূমিকা পালন করতে হবে। যে নির্বাচনে প্রত্যেক পক্ষরই অধিকার আছে মানুষের কাছে যাওয়ার, তাদের কাছে ভোট চাওয়ার। মানুষ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে, মানুষের উপর ছেড়ে দিন। আমরা তো সেটা চাইছি। সেই কারণেই তো আমি বলছি যে আমার ভালো হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অর্ডার দিয়েছে বলে। অভিষেক টিভি, অভিষেক Abhishek, BJP is accusing that State Election Commission is working as an agent or as mouthpiece of TMC. What are your comment on this? And second is, like the central forces that would be coming here would also, like the court has stated that they would be staying beyond, like, for post-poll violence, regarding the post-poll violence, and also giving the instances of 2021 elections. What is your state on that? So why didn't BJP follow the same way while Panchayat went for polls in Tripura? In 2018, we had 34% seats which were perhaps uncontested. In Tripura, the number was more than 90. And you talk about post-poll violence, you saw what happened in Tripura. You're a representative from the media. You saw what happened to the media. Offices of media were burned down. There were not a single opposition member who was allowed to walk on the street for the next 72 hours after BJP came to power. What is BJP doing? Why are they not filing any case? Why are they not complaining against the state administration in Tripura? This is the example of double engine government. That's what we are saying. We have no qualms in saying that we want absolutely free and fair polls. Let me be very clear. And let people come out and exercise their franchise. Nobody is going to stop. In 2021 also there were central police forces. There were central paramilitary forces till the counting. And the accusation of post-poll violence, one should see that till 4th of, or rather 5th afternoon, till the time the new government was sworn in, the law and order was actually depending on the Central Election Commission. They were at the helm of affairs of the state administration as per the MCC. So if someone needs to be blamed, it's the Central Election Commission, not the other way around. So I will humbly ask them to just preach what you practice. অভিষেক
टीवी9 भारतवर्ष से रविशंकर। मेरा सवाल ये है, स्टेट गवर्नमेंट को जो एम्प्लॉयज़ हैं वो इलेक्शन ड्यूटी पे जा रहे हैं, उनके अकाउंट मतलब जो अकाउंट है वहाँ पे अलावेंस फंड आ रहा है, इलेक्शन का अलावेंस फंड आ रहा है 1540 रुपया, लेकिन वो मिड डे मील से आ रहा है वो पैसा, वो अकाउंट स्टेटमेंट दिखा के कह रहे हैं कि ये अगर पैसा मिड डे मील से आ रहा है तो हम बिना मुफ्त के इलेक्शन ड्यूटी कर देंगे, लेकिन बच्चों का पैसा नहीं लेंगे। भैया आप टीवी9 में काम करते हो, आपका ओनर कंस्ट्रक्शन का काम करता है, आपका तनख्वाह जाता है बिल्डिंग से, मत लो, मत लो। योर ओनर इज कृष्ण रेड्डी, he is heading mega projects, taking money from Telangana, Andhra Pradesh in irrigation and paying your salary. Don't take the salary. बस बोलना बड़ा आसान है भाई, सरकार दे रहा है ना, इंटेंशन ठीक है, आपको अपनी तनख्वाह मिल रही है, चाहे कहीं से भी आए, सरकार पैसा तो दे रहा है, दूसरी जगह पे पैसा नहीं देता। जिनको भाई खाली एक्सक्यूजेस देना है, दे विल सफर फ्रॉम दिस डिसीज कॉल्ड एक्सक्यूजाइटिस, लेट देम सफर फ्रॉम एक्सक्यूजाइटिस, वी विल कंटिन्यू टुवर्ड्स वर्किंग फॉर द पीपल। আমার দুটো প্রশ্ন আছে। আচ্ছা, দেবযানী সরকার, ট্রাইব টিভি। আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে মাইকটা হাতে নিয়ে কি করব বলতে হবে তো, পাঠাবে যাবে। দেবযানী ট্রাইব টিভি। আমার দুটো প্রশ্ন আছে, এক হচ্ছে কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচি শেষে আপনি বলেছিলেন যে 60 দিন আগের অভিষেক বন্দ্যোপাধ্যায় এক, 60 দিন পরে আর এক। তো এই যে আপনার নবজোয়ার কর্মসূচিতে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আপনার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে যেটা আগামী দিনে রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে, এক। আর দুই হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেলে মহারাষ্ট্রের মতো বিজেপি আপনাদের দলকেও কি ভাঙার চেষ্টা করবে, এরকম কোনো আশঙ্কা তৈরি হচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই, যে নবজোয়ার নিয়ে আমি যেটা উপলব্ধি করেছি যে মানুষের সমস্যাগুলো যেগুলো আমি নিজের চোখে দেখেছি, আমরা এখানে যারা বিশেষ করে শহর বা শহরতলিতে থাকি, শহরতলির লোক জানেই না যে গ্রামের মানুষের সমস্যা কি। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে রাজনীতির প্রতি। আমি যে বলছি, একজন ব্যক্তি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পরিবর্তন এসছে 60 দিন রাস্তায় থাকার ফলে, তার কারণ রাজনীতির প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এই যে জল, কল, রাস্তা, এগুলো মানুষের কতটা জরুরি, এখানে বসে থাকা যে কোনো দলের নেতা, কর্মী, সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, কেউ এগুলো উপলব্ধি করে না। আপনি মানুষের কাছে যখন যাবেন, এই যে বিজেপির লোকেরা বলে 500 টাকা যারা নিচ্ছে তারা ভিক্ষা নিচ্ছে, একটা পরিবারের কাছে 500 টাকা মানে 10 দিনের খাবার, এটা কেউ রিয়েলাইজ করে না। সুতরাং এই যে দৃষ্টিভঙ্গি, একটা পরিবারকে জল আনতে আজকে 10 কিলোমিটার আগে যেতে হতো, এখন হয়তো 2 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, জলের প্রকল্পের কাজ চলছে, কিন্তু সেটা সময় সাপেক্ষভাবে যাতে তাকে শেষ করা যায় টাইম বাউন্ড ম্যানারে, এটা সুনিশ্চিত করার যে একটা দায়িত্ব রাজ্য সরকারের রয়েছে, এই যে ফিডব্যাকগুলো দলকে দেওয়া, এটা নতুন করে আমি নবজোয়ারের মাধ্যমে অর্জন করেছি। মিস্টার ব্যানার্জি দুটো প্রশ্ন আছে। সেকেন্ডটা কি ছিল? আমাদের দলের অজিত পাওয়ার আর একনাথ সিন্ধে অলরেডি আমরা তাড়িয়ে দিয়েছি। মির্জাফর বেঈমান গদ্দার 2020 আগে। মিস্টার ব্যানার্জি, তৃণমূলকে যত ভাঙার চেষ্টা করবে ওরা ভাঙবে, তৃণমূলের শক্তি আরো বাড়বে। নাম প্রকাশ করুক, আর যোগাযোগ করছে কেন? আচ্ছা, আমি কি আপনাকে বলি বিজেপি থেকে যোগাযোগ করছে? আমি তো স্টেটে জয়েন করিয়ে দিই, উনি জয়েন করিয়ে দিক। বাজার গরম করার একটা কৌশল, আর আপনারা সেই ট্র্যাপগুলোতে পড়েন। ভাই যোগাযোগ যদি করে, তুমি জয়েন করো, কে বারণ করছে? মিস্টার ব্যানার্জি, অন দিস সাইড, মানুষ যারা যদি কেউ যোগাযোগও করে, আমি আপনাকে বলছি তারা যোগাযোগ করলেও তারা জানে যে বিজেপির টিকিটে, বিজেপির চিহ্নে বাংলায় জেতা কার্যত অসম্ভব। মিস্টার ব্যানার্জি, রাজ্য সরকার প্রথম থেকে শেষ অবধি, এমনকি সুপ্রিম কোর্টে অবধি গিয়েছিল ভোটে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে পর্যন্ত রাজ্য সরকার মুভ করেছে। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস এটা কখনোই চায়নি, তৃণমূল কংগ্রেস চায় সেন্ট্রাল বাহিনী মোতায়েন হয়েই ভোট হোক। সো রাজ্য সরকারের তাহলে কি ইন্টেনশন সঠিক ছিল না বলে আপনি মনে করেন? আপনি আপনার কথা আমার মুখে বসাতে পারেন না। আমি যেটা বললাম আপনি একটু আগে ভালো করে শোনেননি। আমি বলেছি যে ইলেকশন কমিশনের রাইট আছে যাওয়ার, রাজ্য সরকারের রাইট আছে যাওয়ার। ইলেকশন কমিশন যদি মনে করে যে আমার ক্ষমতা সংকুচিত করা হচ্ছে বা কমিয়ে দেওয়া হচ্ছে, কেন কোনোদিন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়নি 2013 একটা ছোট্ট ইনস্টেন্স ছাড়া। আর বিভিন্ন রাজ্যে, আজকে বাংলায় যদি হয় তাহলে ত্রিপুরায় হবে না কেন? বাংলার 10 গুণ, ত্রিপুরায় তো 25 বছর সিপিএম ক্ষমতায় ছিল, ত্রিপুরায় 10 গুণ সন্ত্রাস হয়। বাংলায় যদি একটা ঘটনা ঘটে ত্রিপুরায় 10টা হয়।
বাংলায় দেখাতে পারবেন একটা সংবাদ মাধ্যমের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে 10 বছরে? একটা ঘটনা দেখাতে পারবেন না। ত্রিপুরায় জিজ্ঞেস করুন, আমরা যখন প্রচারে গেছিলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে। কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারোর মুখ ভেঙে দেওয়া হয়েছে, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে। যদি রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যেতে চায় সেটা তাদের এখতিয়ার, সেখানে দলের কোনো সে নেই। আর এটা প্রমাণ করে যে দল আলাদাভাবে চলে, দল আর রাজ্য সরকার দুটো পৃথক ব্যবস্থা। দলের কথায় সিপিএম এর দলতন্ত্রের মতো এখানে দল চলে না বা সরকার চলে না। রাজ্য সরকার যদি মনে করে যে রাজ্য সরকারের ক্ষমতাকে বাইপাস করে কোর্ট একটা অর্ডার দিচ্ছে বা একটা জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টকে বা সেই অর্ডারকে চ্যালেঞ্জ করার রাইট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের রয়েছে। অভিষেক দা, আমি দাওয়াল থেকে রফিক বলছি। সেটা হচ্ছে, আপনি যে জেলার সাংসদ সাউথ 24 পরগনা, এবারের পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে এবং আপনিও দেখেছেন, ভাঙড়। আপনার জেলায় এরকমভাবে টানা 3 দিন ধরে এরকম গন্ডগোল হলো, আপনি কি মনে করছেন যে এটা না হলেই ভালো হতো? 1 নম্বর। 2 নম্বর, আপনার জেলায় 2টো ব্লকে এবারে ভোটই হচ্ছে না। আপনি বলেছিলেন যে সব জায়গায় ভোট হোক, আমরা সেটাই চাই, কিন্তু আপনি যে জেলার কথা বলেন সেই জেলায় দেখা যাচ্ছে ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 1 নম্বর ব্লক, এখানে ভোট হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এবং আগামী এই যে নির্বাচনের ফলাফল পর্যন্ত ভাঙড়ে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তি কি থামবে বলে আপনি মনে করছেন? তার জন্য কি বার্তা দেবেন? অশান্তি আমরা কেউ চাই না। রিলেটেড কোশ্চেন করে দেবো, একটা একই সঙ্গে উত্তর দিয়ে দেবেন। সেটা হচ্ছে, আজকেই দুপুরে 96 জনকে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য তাদেরকে সাসপেন্ড অথবা বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে। অলরেডি বিভিন্ন জেলাতেও এর আগে এরকম স্টেপ নেওয়া হয়েছে। অলরেডি সম্ভবত 200 বা 300 অলরেডি এরকম করা হয়েছে। নির্দল যারা ছিল সিম্বল না পেয়ে, সেই সংখ্যাটা প্রায় 6500 এরকম, তারও হয়তো একটু বেশি। বিভিন্ন সময় আপনার দলের স্পোক্স পার্সনরাও এটা বলেছে। এই বাকিদের ক্ষেত্রেও কি এই একই স্টেপ নেওয়া হবে যারা রয়ে গেল? যারা নির্দল দাঁড়িয়েছে মানে এই না যে তৃণমূল সবাইকে সাসপেন্ড করবে। যারা তৃণমূলের টিকিট না পেয়ে, তৃণমূলে ছিল, টিকিট পাইনি, বেরিয়ে গিয়ে নির্দল হয়েছে, তাদেরকে আমরা সাসপেন্ড করেছি অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য। এবং সেটা স্পষ্টত আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আমরা সেটাই করেছি। এই সংখ্যাটা সব মিলিয়ে দেখতে হবে, 2000-এর উপর হবে সব মিলিয়ে। আপনি যদি দেখেন 1.5 থেকে 2000 হবে খুব বেশি হলে, বা 1.5 থেকে 2022 এর মধ্যে থাকবে। কেননা অনেক জায়গায় আমরা জেলা ভিত্তিকও প্রেস কনফারেন্স করে আমাদের জেলা নেতারাও সাংবাদিক বৈঠক করে জানি যে সব যদি আপনি ধরেন, সব যদি অ্যাড করেন, যোগ করেন, তাহলে 2022-এর কাছাকাছি হবে, এর বেশি হবে না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে রফিক যেটা করলো, যে ভাঙড় বলে নয়, আমরা সর্বত্র চাই যে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, খালি ভাঙড় বলে নয়। ভাঙড়ে আর ক্যানিংয়ে যেটা আনকনটেস্টেড হয়েছে, সেখানে বিরোধীরা পিটিশন করে হাইকোর্টে গেছে, হাইকোর্ট তাদের দাবি খারিজ করেছে। ঠিক, হাইকোর্টের অর্ডারের উপর বলার অধিকার কি আমার আছে? আমি একটা জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু যদি হাইকোর্ট বলে দেয় তাহলে সুপ্রিম কোর্ট যাক, আইনি রাস্তা তো খোলা আছে। আচ্ছা, তুমি আমাকে বলো, কজন জেলা পরিষদে প্রার্থী আছে দক্ষিণ 24 পরগনায়? 85 জন। 85টা সিটের মধ্যে তুমি যদি গ্রাম পঞ্চায়েত দেখো, কত গ্রাম পঞ্চায়েত রয়েছে, কত প্রার্থী রয়েছে? প্রায় 8000-এর কাছাকাছি প্রার্থী। ওই 96টা প্রার্থী আটকে তৃণমূল কংগ্রেস কি পাবে? 8000-এর মধ্যে আটকাতে হলে 5000 আটকাবো, 8000 আটকাবো। 96 মানে কি? নট ইভেন 1%। তো সর্বত্র আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা খালি ভাঙড় বলে নয়। ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলেও আরো ভালো হতো। এটা সম্পূর্ণভাবে দরকার ছিল না, অবাঞ্ছিত, এবং যদি না ঘটতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অভিষেক, একটা প্রশ্ন। Mr. Banerjee, in the wake of this mass suspension of party workers, yes, I am from Millennium Post. I wanted to ask that in the wake of such mass suspensions of party workers, I have 2 questions. Do you not feel it may pave the way for a bigger rebellion within the party? And secondly, is it not strengthening the hands of the opposition parties, because many of whom have been suspended have also joined the opposition parties? But sir, sometimes you have to think above your own political interest and keep the larger picture in mind. That's why we say we are a party who doesn't compromise with our ideology. When we say that we will not stand this indiscipline in whatever way one tries to do, we have ensured that everyone who has tried to exceed the party's brief and not followed the party discipline has been expelled from the party. We don't care about the ramification of the consequences, because when it comes to ideology, there is absolutely no compromise.
অভিষেক, আনন্দবাজার অনলাইন থেকে অমিত। এদিকে বলছি যে সায়নী ঘোষকে এইখানে বলছি যে সায়নী ঘোষকে এরকম ভোট প্রচারের মাঝখানে ইডির ডেকে পাঠানোটাকে আপনি কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করেন? আমার আর একটি প্রশ্ন আছে যে এই মানে তৃণমূল আমরা অনেক দিন ধরেই কভার করছি, তারা দেখি যে প্রতি ভোটে কোনো না কোনো সময় ইশতেহার প্রকাশিত হয়, এই প্রথম তৃণমূলের কোনো ইশতেহার প্রকাশিত হলো না কেন? দেখুন, প্রথমে সায়নী ঘোষ নিয়ে আপনি যেটা প্রশ্ন করেছেন, খালি সায়নী ঘোষ বলে নয়, প্রত্যেকটায় এমনকি আমাকেও নবযাত্রার মধ্যেখানে একবার ইডি একবার সিবিআই আলাদা করে ডেকে পাঠিয়েছে। এমনকি আমার স্ত্রীকে, আমার 3 বছরের শিশু সন্তান, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে, বিমানে উঠতে দেওয়া হয়নি। ইডি সিবিআই নিরপেক্ষতা নিয়ে আমি অনেকবার বলেছি, যেদিনকে এরা এই বিজেপি নেতাদের ডাকবে তখন বুঝবো যে ইডি নিরপেক্ষ। যাদেরকে প্রকাশ্যে ক্যামেরায় টাকা নিতে দেখা যাচ্ছে তাদেরকে যখন ইডি সিবিআই ডাকবে তখন বুঝবো ইডি নিরপেক্ষ। ইডির কাজ তদন্ত করে এই যেই অর্থনৈতিক তছরুপির যে কর্মকাণ্ড হয়েছে বিগত দিনগুলোতে, অর্থনৈতিক যে স্ক্যাম, যে কেলেঙ্কারিগুলো, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, আপনি দেখুন এর নির্যাস কি। ইডি প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা, আদানির মতো লোক 1 লক্ষ কোটি টাকা ভারতবর্ষে শেষ করে দিয়েছে। এমনকি অর্থনৈতিকভাবে যে সংস্থাগুলো আমাদের কাছে এপিটম বলে আমরা মানি, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এলআইসি, এসবিআই, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ইডি একদিনের জন্যও রাখবে না, সিবিআই একদিনের জন্যও রাখবে না। আর আমি তো প্রকাশ্যে বলছি যে আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি জনসমক্ষে আনুন, এনে আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। আমি তো 3 বছর আগে বলেছিলাম, আমি কথায় কথায় সকাল বিকেল রাত দুপুরে আমার অবস্থান বদলাই না। যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, কিন্তু যে ডেকে বসিয়ে রাখা, পরিবারকে হেনস্থা করা, এটা কেন? তার কারণ হয় তুমি বসে যাও বা বিজেপিতে আসো। বিজেপিতে এলে 7 খুন মাপ। পার্থ চট্টোপাধ্যায় আজকে যদি সমস্যার সম্মুখীন না হয়ে দিল্লিতে গিয়ে বিজেপির ফ্ল্যাগটা নিত, আজকে ধোয়া তুলসী পাতা হতো। যেমন অজিত পাওয়ার হয়েছে ঠিক তেমনি হতো। একনাথ শিন্দে, যার বিরুদ্ধে তদন্ত চলছে, 9 জন গত পরশুদিন শপথ নিয়েছে এনসিপি পার্টির, 9 জনের বিরুদ্ধেই ইডি তদন্ত চলছে, 9 জনের বিরুদ্ধেই সিবিআই তদন্ত করছে। 9 জন গিয়ে শপথ নিল, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। লাস্ট couple of months are extremely disturbing and unfortunate at the same time. But however, we also need to take cognizance of this fact that the central government has been boasting and touting about its double engine model all this while, and we have seen how it has failed miserably in states like Manipur. The Prime Minister has not uttered a word about Manipur in the last 3 months, not even a single word. Prime Minister has went to countries like the United States of America, he has gone to several other countries, he went to Egypt, he went to Australia, several other countries, he went to Egypt, he went to Australia, he went to Madhya Pradesh about 7 days back to get himself entertained in some dandiya ceremony. But it doesn't have the guts and galls and honesty and the responsibility to go to Manipur and confront the people and face the people. It's extremely shameful that Manipur has a government in center, Manipur has a government in state which is a BJP and the central government is again BJP. So a double engine government is failing to stop this violence from the last 2-3 months. And they perhaps think that it's a very small state. Rather than utilizing and wasting our energy in a 2 Lok Sabha seat state, it's better to indulge in toppling governments in states like Maharashtra. That is why Maharashtra, they are giving priority. They are getting into breaking this government, strengthening their alliance, toppling governments, rather than addressing the task in hand at Manipur. But make no mistake when I say this, Manipur, although a small state, but we are extremely proud to say that the Northeast has been an integral part of India. And all the 7 states combined are known as the 7 sisters. Although they are small states, they have limited number of assembly seats, they have limited number of Lok Sabha seats, but these 7 sisters, to my mind, will bring 2 big brothers down in the days to come. The Home Ministry Parliamentary Affairs had a meeting today and they have refused to discuss on Manipur. I repeat,
refusal of parliamentary committee to discuss on Manipur has also compelled the members to walk out of the meeting. Home Ministry refusing to discuss on Manipur. Because they don't have the answers to the question we are asking. It's simple. So when you don't have the answers to the question that you are asking, what do you do about it? Either you ignore it, just walk away, right? So when you are not answering, you're ignoring because you don't have the answers. So I would request the Home Minister and the Prime Minister, rather than basking into the entertainment of pole-bound states like Madhya Pradesh and Rajasthan, go to Manipur and solve the problem of the state. Go and see how people are suffering. Even yesterday, a lady was shot dead before a school which reopened after 2 long months. So it's extremely unfortunate. They think it's a small state that doesn't require their attention. But although it's a small state, Manipur is India's pride. You see, you talk about UCC, you talk about other things that are going to bring you political dividends. By going to Manipur, they think that it is not going to serve their purpose. But like I said, the 7 sisters, although very small states, but the 7 sisters of the northeastern states is going to bring the 2 big brothers of Gujarat down in 2024 in the days to come. Mark my words. Hello. Hi. Hi. Thank you, Abhishek. My question, I have 2 questions. These are not related to Panchayat polls. First question is regarding the opposition meeting that took place in Patna and the next meeting that is going to take place in Shimla. Is there any concrete proposal on behalf of Trinamool Congress regarding taking forward this opposition unity? Because the proposal that the TMC has come up with is 1:1 fight. Do you think this is practical at the ground level? Absolutely. This is necessary and this is the need of the hour. And we have put forth our proposal and perspective in the last meeting as well. Yeah, in the last meeting as well. But, wait, ek minute, kotha bolchi na? So we have put forth our perspective and proposal in the last meeting in Patna as well. And most of the parties are of the opinion have supported what we have placed. So let's hope for the best when we are meeting for the second summit in Bangalore in the next 1 or 2 weeks. We will discuss the way ahead. This is something I think which can't be discussed before the media, or strategical, alliances can't be discussed before the public domain. This should be discussed within the 4 walls, and all party needs to come on the same page and be in concurrence with each other, which I think is going to happen. And my second question is on UCC, on Uniform Civil Code. Although you have spoken about it, but my specific question is TMC going to support it, or is TMC going to oppose it? So I have already spoken about UCC, and let me place this on record very clearly that Trinamool will not do anything that eventually goes against the spirit of the social fabric of the country or the constitution of the country, or that harms the essence of this very democracy. So Trinamool will not do anything or will take any decision that is against the spirit of the constitution of this country. So I'll take the... So I have 2 questions. I'll just ask you the first one. Please. I'll just carry forward PTI's question that do you think what happened in Maharashtra will have any impact on the large-scale opposition unity? First question, and secondly, sir, you have been advocating about peaceful polls, but every day it's the Bengal police which seizes arms and bombs and almost on a daily basis. There are multiple reports which suggest that bombs are being sold at a price of 500 rupees. How do you plan to tackle this? Because it's a... Sir, if you have the information, you should provide it to the police rather than asking me. It's for the police to act, right? So if you have any specific concrete information that bombs are being sold at 500, please direct them to the district investigation or the law enforcement agency so that they can act on it. And on the second question that you asked, that whether it will have any effect or repercussions in Bengal politics or not. So I think there are different ways of looking at it. A lot of people think that BJP has done a remarkable and commendable job by breaking the NCP, which eventually a lot of BJP leaders are wearing as a badge of honor closer to their chest. But I think with that silly, stupid move, BJP just gifted another 4 Lok Sabha seats to the NCP. So let's just wait and see and leave it to the judgment, wisdom and understanding of the people to decide. A lot of people sitting in the ivory towers of Delhi thinks that people are fools at the end of the day. But people are extremely wise and intelligent to understand what is good in their interest and what should be done and what not should be done.
So we should wait and leave it to the wisdom, understanding and judgment of the people of this country at large in 24 to see whether it has actually harmed BJP or benefited the BJP. রানী চক্রবর্তী ফ্রম তারা নিউজ। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুর্শিদাবাদ আসলে তৃণমূলের জন্য স্পর্শকাতর মনে হচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনী এসে রাস্তায় রাস্তায় ঘুরবে, পুলিশ আর তৃণমূল মিলে ভোট লুট করবে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন যে যেই সব জায়গায় তৃণমূল পরাজয়ের আশঙ্কা করছেন, দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সেই সব জায়গাতে স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যাতে আরো বেশি করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মুর্শিদাবাদে একজন কংগ্রেস কর্মী বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। তো সেখানে তৃণমূল বলছে যে তিনি বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছেন, অন্যদিকে কংগ্রেস বলছে যে তৃণমূল তাকে বোম মেরেছে। এই সম্পর্কে আপনি কি বলতে চান? তো ইনভেস্টিগেশনে উঠে আসবে, আমি বলার কি? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন চলতে দিন। ইনভেস্টিগেশন হওয়ার আগে আপনি কি করে বলতে পারেন, বা অধীর চৌধুরী কি করে বলতে পারে, বা আমি কি করে বলতে পারি? ইনভেস্টিগেশন হোক। আর সেকেন্ড হচ্ছে অধীর চৌধুরী যে কথাটা বলছে, সুকান্ত মজুমদারও তাই বলছে, আমি তো সেটাই বলে আসছি, শুভেন্দু অধিকারীও তাই বলছে। মানুষ তৃণমূলকে সমর্থন করছে কি না, আমরা 2 মাস 3 মাস ধরে রাস্তায় মানুষের কাছে গেছি। জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি। মানুষ তৃণমূলকে সমর্থন করতে চাইছে কি চাইছে না, মানুষ তৃণমূলকে সমর্থন করবেন কি করবেন না, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আগামী দিন দেখা যাবে। আজকে 6 তারিখ, 4-5 দিনে তো রেজাল্ট বেরিয়েই যাবে। অভিষেক দা, ভোটের দিন যাতে কোনো গন্ডগোল না হয় বা আপনার দলের কেউ যাতে গন্ডগোল না পাকায়, তার জন্য আপনার তরফ থেকে বিশেষ কোনো নজরদারির ব্যবস্থা থাকবে সেদিন সারাদিন? আমাদের কন্ট্রোল রুম তো থাকবে, কন্ট্রোল রুম মানে ওয়ার রুম থাকবে, প্রত্যেকটা বুথ আমাদের ব্যাক অফিসে কানেক্টেড থাকবে, হলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। And he has said that post the visit of PM Narendra Modi, every country he has mentioned that US and India have their own problems, and in the future they will, solve it together. What would you like to say? That should reflect on the actions. Who am I to say? That's a, inter-country affair. That is something which concerns the government of the United States and the government of this country. So what you are saying should reflect on your actions. আপনাদের সকল না আর নয়, আমাদের এটা শেষ করতে হবে। আপনি আচ্ছা ঠিক আছে, বলুন। নো প্লিজ, ইউ আর অ্যালাউড টু আস্ক কোয়েশ্চেনস, প্লিজ আপনি পরে কথা বলবেন। এটা একটা প্রতিষ্ঠান থেকে যদি আমার জাস্ট নির্দিষ্ট কয়েকটা কোয়েশ্চেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বাইরে থেকে লোক ঢুকছে, আবার 14ই মার্চ হতে পারে, মানে 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রাম কাণ্ড। যদি এরকম কিছু হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে। এক, আপনি বললেন সকলে নমিনেশন দিতে পেরেছে। ময়নার বাগচার একটা খবর আছে, জেলা পরিষদের প্রার্থীদের উপর হামলা হচ্ছে, অভিযোগের দিকে তৃণমূল কংগ্রেসের দিকে। ইফ ইউ ওয়ান্ট টু আনসার দিস স্যার। লাস্ট কোয়েশ্চেন, আমি আরেকবার একটু স্যার লাস্ট, উনি অ্যান্সার দিলে ওনার ইচ্ছা, আমি ফোর্স করবো না। রাজ্যপালের বিষয়ে আপনি বললেন যে করমণ্ডল এক্সপ্রেসের সময় কেন পিস রুম খোলা হলো না বা ইত্যাদি। ভোট পূর্ববর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। জিয়ারুল মোল্লার মেয়ের সঙ্গে রাজ্যপাল নিজে দেখা করেছেন। দেগঙ্গাতে একজন তৃণমূল কর্মীর কিশোর পুত্র মারা গিয়েছেন, রাজ্যপাল তাকে ফোন করেছেন। আপনার প্রতিক্রিয়া বিষয়ে স্যার? থ্যাংক ইউ। ভালো, ফোন করুক। আমি বললাম যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে যদি রাজ্যপাল দেখা করতেন আরো ভালো হতো, সেটা তো করেনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে শুভেন্দু অধিকারী বলেছে বাইরে থেকে লোক ঢুকছে, তা ওনার কাছে তালিকা থাকলে 1 উনি প্রশাসনকে জানান, 2 উনি কোর্টকে জানান, আর যদি না জানান তাহলে এর দায়িত্বটা শুভেন্দু অধিকারীর। ঠিক আছে? আমার কাছে যদি তালিকা থাকে বাইরে থেকে লোক ঢুকছে, আমার কাছে খবর আছে তো, তার মানে আমার কাছে যদি খবর থাকে আমি কি করব? হয় কোর্টকে জানাবো, নইলে প্রশাসনকে জানাবো। আপনি হয় কোর্টকে জানান, নইলে প্রশাসনকে জানান। আর নইলে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব শুভেন্দু অধিকারীর এবং বিজেপির, তার কারণ প্রশ্নটা ওনার হয়ে আপনি করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে এত সুষ্ঠুভাবে। আপনারা এত ভোট কভার করেছেন, কোনো অসুবিধা হয়েছে? ভোট তো দেখছেন আপনারা, নমিনেশন দিয়েছে। যদি হয় আপনারা ফোন করবেন, জানাবেন, প্রশাসনকে জানাবেন সঙ্গে। আপনাদের সকল প্রশাসন তো থাকবে, আর আপনারা তো মিডিয়ার প্রতিনিধি, আপনারা দেখাবেন।
আপনাদের সকলকে ধন্যবাদ। সবারই সাহস সঞ্চয় করেই কাজ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা প্রশ্ন করতে পারলেন না তাদের জন্য আমরা দুঃখিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কারণে ধন্যবাদ, একটি কারণে, এটি প্রেস ক্লাব কলকাতায় ওনার প্রথম সাংবাদিক সম্মেলন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, ব্যস্ততার মধ্যে উনি এসেছেন। আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, যারা পারেননি তার দায় আমি নিচ্ছি, ক্ষমা করবেন, কিছু করার নেই, সময় শেষ করতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ, অভিষেককেও ধন্যবাদ।